আমি কমলিকা দি। আজ আমি আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনার বিষয় হল সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং। এই প্রসঙ্গে চলো প্রথমেই আমরা জেনে নিই এই সি ফ্লোর স্প্রেডিংয়ের ধারণাটি কী, সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা কী। এই সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা দিতে গেলে প্রথমেই যার কথা আমাদেরকে উল্লেখ করতে হয় তিনি হলেন হ্যারি হেস। এই প্রসঙ্গে আরও কিছু কথা বলতে হয়। এই অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ বা মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটা পরবর্তীতে তোমাদের সিলেবাসে রয়েছে, আমি আলোচনা করব। এবং আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত তত্ত্বের পটভূমিতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ তথা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হ্যামন্ড হেস মহাসাগরগুলির তলদেশ নিয়ে 1950-এর দশকে এক সুদীর্ঘ গবেষণা কার্য চালিয়েছেন এবং পরবর্তীতে 1960 খ্রিস্টাব্দে তিনি একটি মত প্রকাশ করেন। তিনি বলেন যে মহাসাগরের যে সমস্ত শৈলশিরাগুলি রয়েছে সেই শৈলশিরার উভয় দিকে ভূগর্ভ থেকে উঠে আসা তরল পদার্থ সঞ্চিত হওয়ায় সমুদ্রতল ক্রমশ বিস্তৃত হচ্ছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশে মহাসাগরগুলির তলদেশের অনুভূমিক বিস্তার ঘটে চলেছে। তার এই মতটি সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব বা থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং নামে পরিচিত। এই মতবাদটি পরবর্তীতে 1962 সালে তারই লেখা হিস্ট্রি অফ ওশান বেসিন এই বইটিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এবার চলো আমরা জেনে নিই এই হ্যারি হেসের যে ধারণা উনি দিলেন সমুদ্রবক্ষের বিস্তৃতি সংক্রান্ত, এর মূল বক্তব্য কী, বেসিস অফ সি ফ্লোর স্প্রেডিং। এই ক্ষেত্রে বলা হয়েছে যে দেখা যায় যে প্রায় সকল মহাসাগরেরই তলদেশে রয়েছে অসংখ্য শৈলশিরা। জানা যায় যে এই মোট মহাসাগরীয় শৈলশিরার দৈর্ঘ্য প্রায় 64,000 কিলোমিটার এবং বিস্তৃতি প্রায় 2,000 কিলোমিটার। শৈলশিরার গড় উচ্চতা সমুদ্র সমতল সাপেক্ষে 2,000 থেকে 3,000 মিটার এবং এই উচ্চভূমিগুলিতে রয়েছে অসংখ্য চ্যুতি, রয়েছে গ্রস্ত উপত্যকা, রয়েছে ভাঁজ। 1960 সালে হ্যারি হেস মধ্য আটলান্টিক শৈলশিরা সমেত অন্যান্য মহাসাগরের শৈলশিরাগুলির উৎপত্তির ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ভূত্বকের নিচে পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহে ভূত্বক ফেটে যায় বা গলে যায়। এবার বিষয় হলো যে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত বিষয়টি কি। এই যে আর্থার হোমস ওনার যে তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব, এতে উনি বলেছিলেন যে পরিচলন স্রোত কিন্তু দুরকমের হয়ে থাকে। একটি হলো ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, যেটি তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, যে এখানে কিন্তু লাভার পরিচলন স্রোত ও মহাদেশের সঞ্চরণের বিষয়টি বলা রয়েছে। একটি হয় ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, আর কিছু দেখা যায় নিম্নমুখী পরিচলন স্রোত। যেমন এখানে দেখো এই দুপাশে নিম্নমুখী পরিচলন স্রোত সৃষ্টি হচ্ছে, আর এখানে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত। এই ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের ক্ষেত্রে কি হয়, এই ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত যেখানে ভূত্বকের নিচে লক্ষ্য করা যায়, সেই বরাবর ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের চাপে ভূত্বক ফেটে যায় এবং বা গলে যায় এবং ওই অংশের মধ্য দিয়ে লক্ষ লক্ষ বছর ধরে গলিত পদার্থ বেরিয়ে আসায় শৈলশিরা গঠিত হয়। আবার দেখা যায় যে ওই শৈলশিরা গঠিত হওয়ার সাথে সাথেই গঠিত হয় নতুন মহাসাগরীয় ভূত্বক। অভ্যন্তরের যে গলিত পদার্থগুলো সেগুলো বেরিয়ে আসার সময় এক প্রবল চাপের সৃষ্টি করে। তার প্রভাবেই কিন্তু ভূত্বক ধীরে ধীরে দুপাশে বিস্তার লাভ করতে থাকে, অর্থাৎ এই দুদিকে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে ভূত্বক, যেটি এখানেও তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে পরিষ্কার দেখো বোঝানো রয়েছে যে কিভাবে বর্তমান সময় থেকে, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যে লাভা নির্গত হয়েছে সেই লাভার দ্বারা গঠিত নতুন মহাসাগরীয় তলদেশ ক্রমশ দূরে সরে যাচ্ছে। এ দেখো
দেখানো হয়েছে ধীরে ধীরে এই অংশটি এখানে এদিকে স্প্রেড করেছে, আবার নতুন যে তৈরি হচ্ছে সেই অংশটি আবার পরবর্তীতে আরও স্প্রেড করে দূরে সরে যাচ্ছে। তাহলে ক্রমশ দেখা যাচ্ছে যে পুরনো সময় থেকে শুরু করে বর্তমান সময়ে কিন্তু সমুদ্রবক্ষ বা সমুদ্র তলদেশ এভাবে বিস্তৃত হচ্ছে। তা এই বিষয়ে বোঝানোর জন্য বলা হয়েছে যে অভ্যন্তরের যে গলিত পদার্থ বেরিয়ে আসার সময় যে প্রবল চাপের সৃষ্টি হয় তার প্রভাবেই কিন্তু ভূত্বক বিস্তার লাভ করতে থাকে, এবং ফাঁকা অংশে অর্থাৎ যেই অংশে ফাটল সৃষ্টি হয় ঊর্ধ্বমুখী, যখন পরিচলন স্রোতের যে ঊর্ধ্বমুখী অংশ সেটি যখন মহাসাগরীয় ভূত্বকের নিচে এসে আঘাত করে তখন সেখানে মহাসাগরীয় ভূত্বক গলে যায় এবং তাতে ফাটল বা চ্যুতিরেখার সৃষ্টি হয়, এবং এই ফাটল বা চ্যুতিরেখা বরাবর কিন্তু ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের চাপে লাভা বেরিয়ে এসে চ্যুতিরেখার দুদিকে উঁচু হয়ে মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি করে। এই প্রসঙ্গে দেখো তোমাদের আমি আরও একটি ছবি দেখিয়ে দিই। দেখো এই ছবিটি, এখানে কিন্তু বিষয়টি বোঝানো রয়েছে যে প্রথমে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত চাপ সৃষ্টি করছে এবং এই অংশে চ্যুতির সৃষ্টি হচ্ছে, পরবর্তীতে আরও যখন ফাটল দেখা যাচ্ছে তখন কিন্তু পরবর্তীতে এখানে সমুদ্রের উৎপত্তি হচ্ছে এবং ধীরে ধীরে এটি প্রসারণ হচ্ছে, এবং এই জায়গাটিতে পরবর্তীতে চ্যুতিরেখা বরাবর কিন্তু চ্যুতিরেখার দুদিকে লাভা বেরিয়ে এসে চ্যুতিরেখার দুদিকে উঁচু হয়ে মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি করছে, যে এখানে শৈলশিরা সৃষ্টি হচ্ছে, মধ্য আটলান্টিক শৈলশিরার উৎপত্তি। এখানে মধ্য আটলান্টিক শৈলশিরার উৎপত্তি কিভাবে হয়েছে সেই প্রসঙ্গে ছবিগুলো পরপর পর্যায়ক্রমিকভাবে 4টি ছবি এখানে দেওয়া রয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে মহাসাগরীয় শৈলশিরার শীর্ষদেশের ফাটল বা চ্যুতিরেখা বরাবর ক্রমাগত লাভা বেরিয়ে এসে তার চাপে দুদিকের ঢাল বরাবর এই দুদিকের ঢাল বরাবর ক্রমাগত নেমে গিয়ে পাতলা মহাসাগরীয় ত্বক তৈরি করে, যেটি এই ছবিতেও কিছুটা পরিষ্কার। এখানে এই দেখো পাতলা মহাসাগরীয় ত্বক তৈরি করে, ঢাল বরাবর নেমে যায়, নেমে গিয়ে মহাসাগরীয় ত্বক সৃষ্টি করে এবং তারপর সেই ত্বক ধীরে ধীরে দুদিকের স্থলভাগের দিকে সঞ্চারিত হয়। প্রতিটি মহাসাগরেই এইভাবে লাভা বেরিয়ে এসে নতুন ভূত্বক সৃষ্টি হয়েছে এবং সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটেছে। এইবার এই ক্ষেত্রে এইভাবে হ্যারি হেস হিসাব করে দেখান যে মধ্য আটলান্টিক শৈলশিরার উভয় দিকে যে মহাদেশ বা স্থলভাগ রয়েছে সেই মহাদেশীয় অংশ কিন্তু বছরে গড়ে 1 সেমি করে সরে যাচ্ছে, অর্থাৎ প্রতি বছর আটলান্টিক মহাসাগর 2 সেমি করে বিস্তৃত হচ্ছে। এই হিসাব অনুযায়ী উনি বলেন যে আটলান্টিক মহাসাগরের বয়স প্রায় 20 কোটি বছর। তবে এই ক্ষেত্রে একটি বিষয় রয়েছে যে এইভাবে যদি মহাদেশের সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটতে থাকে তাহলে পৃথিবীর মোট ক্ষেত্রমান একই থাকে কিভাবে? সেটি তো সম্ভব নয়, কারণ মহাসাগরের তলদেশ যদি এইভাবে ক্রমশ বিস্তৃত হতে থাকে তাহলে সেটি কিভাবে সম্ভব? এই প্রশ্নেরও উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে মহাসাগরের চারপাশে রয়েছে সামুদ্রিক খাত, মহাসাগরের চারপাশে সামুদ্রিক খাত রয়েছে, সেই বরাবর সামুদ্রিক খাত যেখানে পুরনো ভূত্বক যখন দুদিকে স্প্রেড হচ্ছে, যেটা তোমরা এই ছবির মাধ্যমে পরিষ্কার হবে। দেখো এখানে একটি ছবি বলা রয়েছে যে এইভাবে এই যে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত এই বরাবর গঠিত হয়েছে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এবং এখানে দেখো নিম্নমুখী পরিচলন স্রোত এই বরাবর এখানে অবনমন হচ্ছে। এই যে এটি হলো স্থলভাগ, এখানেও খাত তৈরি হয়েছে। এদিকে ক্রমশ সমুদ্র বক্ষ যেহেতু বিস্তার লাভ করছে, দুদিকে বিস্তার লাভ করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে পুরনো ভূত্বকের এক জায়গায় গিয়ে অবনমন হচ্ছে। এই অবনমন হওয়াতে অর্থাৎ ভারী পাত গলে যাচ্ছে, যার থেকেই পরবর্তীতে পাত সংস্থান তত্ত্বের ধারণা চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে পুরনো ভূত্বক ভেতরে ঢুকে গিয়ে অভ্যন্তরে ঢুকে গিয়ে প্রচণ্ড উষ্ণতায় গলে যাচ্ছে এবং সেখানে সেইভাবে আবার পুরনো ভূত্বকের ধ্বংস হচ্ছে, এবং একদিকে পুরনো ভূত্বকের ধ্বংস হচ্ছে আরেকদিকে নতুন ভূত্বক তৈরি হচ্ছে। এইভাবে একটি ভারসাম্য অবস্থা বজায় থাকে। এভাবে উনি বলেছেন যে এইভাবেই ভারসাম্য অবস্থা বজায় আছে।
এইবার আমরা আমাদের যেই ধারণায় আসতে হবে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হ্যারি হেস কোন ভিত্তিতে সমুদ্রবক্ষের বিস্তৃতির ব্যাখ্যা দিয়েছেন। এইবার আমাদের যেই বিষয়টি জানতে হবে সেটি হলো সমুদ্রবক্ষের বিস্তৃতির সমর্থনে প্রমাণগুলো কি কি রয়েছে, এভিডেন্সেস বিহাইন্ড সি ফ্লোর স্প্রেডিং কি কি রয়েছে ব্যাখ্যা। প্রথমত সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। এই প্রসঙ্গে বলা যায় যে এই যে সমুদ্রতলের বিস্তৃতি, এই প্রসঙ্গে হ্যারি হেস নিজে কিছু প্রমাণ দিয়েছেন, তেমনি আবার পরবর্তীতে বিভিন্ন ভূবিজ্ঞানীদের যে বিভিন্ন পর্যবেক্ষণ, বিভিন্ন গবেষণালব্ধ ফলাফলও কিন্তু এই তত্ত্বকে যথেষ্টই সমর্থন করে। তাহলে চলো আমরা একে একে বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আমরা কিছুটা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত সামুদ্রিক অবক্ষেপের গভীরতা, যে বিষয়টি আমি বলছিলাম। সামুদ্রিক অবক্ষেপ অর্থাৎ দেখা গেছে যে গভীর যে মহাসমুদ্র, এই গভীর মহাসমুদ্রের সামুদ্রিক অবক্ষেপের পরিমাণ খুবই কম। তাহলে এর থেকে প্রমাণিত হয় কি যে সমুদ্র তলদেশ খুব বেশি প্রাচীন নয়, না হলে তো অবক্ষেপের পরিমাণ অনেক বেশি হতো। আবার আরেকটা জিনিস দেখা যায় যে শৈলশিরা থেকে, অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশিরা বা যে কোনো মহাসামুদ্রিক শৈলশিরা, মহাসাগরের তলদেশে যে সমস্ত শৈলশিরাগুলো রয়েছে, সেই শৈলশিরা থেকে উভয় দিকে যতই যাওয়া যায় তত দেখা যায় সামুদ্রিক অবক্ষেপের গভীরতা বাড়ে এবং অবক্ষেপের যে নিচের স্তর তার তুলনায় নিচের স্তর উপরের স্তর অপেক্ষা পুরনো, অর্থাৎ ওপরের দিকটা নবীন। অর্থাৎ যেহেতু নতুন ভূত্বক গঠন হচ্ছে, সেই জন্য দেখা যায় ওপরের স্তরগুলো নবীন, কিন্তু তলায় পুরনো যে ভূত্বক গঠিত হয়েছিল, পুরনো ভূত্বকের ওপরে নতুন ভূত্বক গঠিত হয়েছে। এই ধারণার বশবর্তী হয়ে হ্যারি হেস বলেছেন যে সামুদ্রিক অবক্ষেপের গভীরতা সংক্রান্ত ধারণা দিয়েছেন। এবার শৈলশিরা থেকে যতই দূরে যাওয়া যায়, অর্থাৎ এটাও ছবির মাধ্যমে বোঝা যায়, এই শৈলশিরা অঞ্চল থেকে যত দূরে যাওয়া যায়, এই দূরবর্তী অঞ্চলগুলোতে যত দূরে যাওয়া যায় তত কিন্তু দেখা যায় যে সামুদ্রিক অবক্ষেপের গভীরতা বৃদ্ধি পায় যত দূরে যাওয়া যায়। এবার আরও একটি বিষয়, নেক্সট যেই আমাদের পয়েন্ট, যে আগ্নেয় শিলার বয়স। দেখা যায় যে মহাসাগরীয় ভূত্বক থেকে আগ্নেয় শিলার যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই নমুনা সংগ্রহ করে তার বয়স নির্ণয় করা হয়েছে এবং সেই বয়স নির্ণয় করে দেখা যায় যে শৈলশিরার নিকটবর্তী অঞ্চলে আগ্নেয় শিলাগুলো যথেষ্ট নবীন, অর্থাৎ বয়স কম, এবং শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় তত শিলার বয়সও বাড়তে থাকে, যা সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণাকে সমর্থন করে। অর্থাৎ দেখা যায় যেহেতু ওই চ্যুতি রেখা বরাবর বারবার করে ম্যাগমা লাভারূপে বেরিয়ে এসে সেখানে শৈলশিরা গঠন করছে, আবার সেই নির্গত লাভার চাপে দুদিক সমুদ্র বক্ষ বিস্তার লাভ করছে, সেই জন্য দেখা যায় যে শৈলশিরা সংলগ্ন অঞ্চলের যে শিলা তার বয়স কম এবং শৈলশিরা থেকে যে দূরবর্তী অঞ্চল সেই শিলার বয়স কিন্তু যথেষ্ট প্রাচীন, যা ধারণা করে যে শৈলশিরা অঞ্চল থেকে দুপাশে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটেছে। নেক্সট যেই পয়েন্টটি রয়েছে, সামুদ্রিক শৈলশিরায় উচ্চ ভূতাপ প্রবাহ। দেখা যায় যে পরীক্ষা করে দেখা গেছে যে পরিচলন স্রোত, যেটা আর্থার হোমস ধারণা করেছিলেন, দুরকম পরিচলন স্রোত, একটি ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, অপরটি নিম্নমুখী পরিচলন স্রোত। এই ঊর্ধ্বমুখী যে পরিচলন স্রোত তার প্রবাহের জন্য উত্তপ্ত ম্যাগমা মহাসামুদ্রিক শৈলশিরার ঠিক নিচ পর্যন্ত পৌঁছে যায়। যেহেতু ওপর দিকে উঠতে থাকে, এই ছবিতেও তোমরা বুঝতে পারছো, এই যে এখানে ছবিতে এই যে একদম নিচ পর্যন্ত পৌঁছে যায় ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত। এই ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, এই ক্ষেত্রে আরও একটি বিষয় দেখো কিভাবে স্প্রেড হয়। উনি হ্যারি হেস যেটা বলেছেন যে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের ক্ষেত্রে এই পরিচলন স্রোত ওপর দিকে উঠে যখন দুদিকে প্রবাহিত হয়, তার ফলে কিন্তু এই ওপরের যে বক্ষ, সমুদ্র বক্ষ কিন্তু দুদিকে এই ম্যাগমার চাপেই, উত্থিত ম্যাগমার চাপেই কিন্তু দুদিকে এই পরিচলন স্রোতের সাপেক্ষে দুদিকে প্রসারিত হয় এবং এর ওপরে পরবর্তীতে দেখা যায় অপসারী বা প্রতিসারী পাতসীমানা সৃষ্টি হয়, অর্থাৎ বিপরীত দিকে দুটো পাত ধাবিত হয়। আবার যেখানে দেখা যায় যে নিম্নমুখী পরিচলন স্রোত,
দুটো নিম্নমুখী পরিচলন স্রোত, সেখানে কিন্তু একটি অভিসারী পাত সীমানা গঠিত হয়। এই দেখো এই ছবিতেও বলা আছে সেটি, যে নিম্নমুখী পরিচলন স্রোত যেখানে দেখা যায় সেখানে কিন্তু অভিসারী পাত সীমানা, অর্থাৎ দুটো পাত যেহেতু দুটো পরিচলন স্রোত যেহেতু দুদিকে নিজেদের দুটো পরস্পরের মুখোমুখি এগিয়ে আসে, সে কারণে তার ওপরে অবস্থিত পাতও কিন্তু মুখোমুখি ধাবিত হয়, অর্থাৎ এটি কিন্তু অভিসারী পাত সীমানা। এভাবে কিন্তু ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের ওপরে প্রতিসারী পাত সীমানা এবং নিম্নমুখী পরিচলন স্রোতের ওপরে কিন্তু অভিসারী পাত সীমানা গঠিত হয়। এটিও পাত সংস্থান তত্ত্বের সাপেক্ষেও একে ব্যাখ্যা করা যায়। এবার আমরা যেটি আলোচনা করছিলাম উচ্চ ভূতাপ প্রবাহ, এবার দেখা যায় যে সেই ঠিক নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং সেই ম্যাগমা কি করে ওপরে, তার ফলে ওই অঞ্চলে শৈলশিরার ঠিক নিচের অঞ্চলটাতে ভূতাপ প্রবাহ খুব বেশি হয়। এই কারণে সেই শৈলশিরায় বারবার অগ্নুৎপাতও ঘটে। এই তথ্য মহাসামুদ্রিক শৈলশিরায় কিন্তু নতুন ভূত্বক সৃষ্টির কথাই আমাদেরকে বলে। নেক্সট হলো ভূমিকম্প কেন্দ্রের একদেশী ভবন, অর্থাৎ মহাসাগরগুলির অন্যান্য অংশের তুলনায় দেখা যায় শৈলশিরাগুলোর তলদেশে কিন্তু বহু সংখ্যক ভূমিকম্প কেন্দ্রের অবস্থান লক্ষ্য করা যায়। ভূমিকম্প কেন্দ্র কেন শৈলশিরা অঞ্চলেই কেন্দ্রীভূত হলো বা একদেশী ভবন কেন হলো? এই একদেশী ভবনের মাধ্যমে মহাসামুদ্রিক শৈলশিরা অঞ্চলগুলো যে অস্থির অবস্থার মধ্য দিয়ে আছে তার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ ওই অঞ্চলে যেহেতু নতুন ভূগঠন হচ্ছে, ওই অঞ্চলে একটা অস্থির অবস্থা চলছে তার ধারণা কিন্তু পাওয়া যায়, এবং সেই কারণেই মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলোর তলদেশে বহু সংখ্যক ভূমিকম্প কেন্দ্রের অবস্থানও লক্ষ্য করা যায়। এবার নেক্সট হলো সমুদ্র বক্ষে পুরাচুম্বকীয় অসঙ্গতি। এটি একটু জটিল বিষয়, তবুও তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটু বলছি যে বিষয়টি হলো, এই প্রসঙ্গে 3 ভূপদার্থবিদ ফ্রেডরিক ভাইন, ড্রামন্ড ম্যাথিউস এবং লরেন্স মোরলে মহাসামুদ্রিক শৈলশিরার দুপাশে সমুদ্র তলদেশে গর্ত করে শিলার নমুনা সংগ্রহ করেন এবং তাদের পুরাচুম্বকীয় বিশ্লেষণের মাধ্যমে হ্যারি হেসের যে তত্ত্ব, সি ফ্লোর স্প্রেডিংয়ের তত্ত্ব, এর সত্যতা যাচাই করার জন্য তারা উদ্যোগ নেন। দেখা গেছে যে ওনারা দেখেছেন, শিলার নমুনা সংগ্রহ করে পুরাচুম্বকীয় বিশ্লেষণ করে দেখেছেন যে সামুদ্রিক শৈলশিরার দুপাশে শৈলশিরা যে সমান্তরালে, অর্থাৎ সামুদ্রিক এই শৈলশিরা যদি হয়ে থাকে, এই শৈলশিরার সমান্তরালে দেখা যায়, এই ছবিটি তোমরা ভালো করে দেখো, শৈলশিরার সমান্তরালে দেখা যায় যে পরস্পর স্বাভাবিক ও বিপরীত চৌম্বক মেরুর সারির সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটি বলয় যদি তার উত্তর মেরু পৃথিবীর যে চৌম্বকীয় উত্তর মেরু তার দিক করে থাকে, তাহলে পরবর্তী বলয়ে দেখা যাচ্ছে তা আবার বিপরীত দিকে অবস্থিত হচ্ছে। স্বাভাবিক চৌম্বক ক্ষেত্রের তীব্রতাও বেশি হয়, কিন্তু বিপরীত চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কম হয়। ওনারা ব্যাখ্যা করেছেন যে যখনই নতুন সমুদ্রবক্ষ সৃষ্টি হয় তখন দেখা যায় যে এর মাঝখানে এবং সমুদ্রবক্ষ যখন ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে, এটি তো একটু দীর্ঘকালীন ঘটনা, এটি তো একটি খুব অল্প সময়ের ঘটনা নয়, এরই মাঝে এই সময়ের মাঝে কিন্তু পৃথিবীর চৌম্বকত্ব দিক পরিবর্তন করেছে এবং তারই সাপেক্ষে দেখা যায় যে শিলাস্তরের যে চৌম্বক মেরুগুলো তাদের মধ্যে থেকে যায়। তখন পরবর্তীতে এই ম্যাগনেটোমিটারের সাহায্যে দেখা যায় যে পৃথিবীর সকল মহাসাগরের পুরাচুম্বক বিশ্লেষণ করা যায়। এটি আরেকটু পরিষ্কার করে বলতে গেলে দেখা যায় যে পরীক্ষা করে দেখা গেছে যে তরল লাভা যখন ঠান্ডা কঠিন হয় তখন দেখা যায় তার মধ্যে যে সমস্ত চুম্বক খনিজ থাকে, যেমন ম্যাগনেটাইট, ইলমেনাইট ইত্যাদি, এগুলো ভূচুম্বকীয় দিক অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে মুখ করে ওইভাবেই থেকেই কঠিনতা প্রাপ্ত হয়। অর্থাৎ এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে এই সব পুরা চুম্বকগুলির অবস্থান দেখে লাভা যেভাবে সঞ্চিত হয়েছে এবং তার মধ্যে যেভাবে চুম্বকীয় উপাদানগুলো যেভাবে কঠিনতা প্রাপ্ত হয়েছে, তাদের দিক কোন দিকে ছিল, উত্তর দক্ষিণ, এবং কীরকম মাত্রা ছিল তা বোঝা যায়। অর্থাৎ এর থেকে কিন্তু আমরা যে পৃথিবী কিভাবে চৌম্বক ক্ষেত্রের কিভাবে পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে কিভাবে দিক পরিবর্তন করেছে তা কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করলে বোঝা যায়। অর্থাৎ এই পুরাচুম্বকীয় বিষয়টা থেকে কিন্তু
বোঝা যায় যে সমুদ্র বক্ষ ক্রমশ বিস্তৃত হয়েছে। এবার নেক্সট যেই পয়েন্টটি রয়েছে আমাদের, যে গায়োটের অবস্থান, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। গায়োটের অবস্থান, এই প্রসঙ্গে বলা হয়েছে যে গায়োট, এই গায়োটের প্রসঙ্গে হ্যারি হেস নিজে সমীক্ষার সময় প্রশান্ত মহাসাগরের তলদেশের বিভিন্ন যে সমতল শীর্ষ বিশিষ্ট আগ্নেয় পর্বতের সন্ধান পান, সেগুলিকে গায়োট নামকরণ করা হয়েছে ভূবিজ্ঞানী আর্নল্ড হেনরি গায়োটের সম্মানে। তা দেখা যায় যে এই গায়োটগুলি, হেস বলেন ওনার মতে এই গায়োটগুলি নিশ্চয়ই কোনো এক সময় সামুদ্রিক শৈলশিরার অন্তর্ভুক্ত ছিল, এবং তখন ওগুলো কিন্তু উচ্চতা অনেক বেশি ছিল। কিন্তু যত সমুদ্র বক্ষ বিস্তৃত হয়েছে, এই প্রসঙ্গে আরও একটি কথা বলেন যে গায়োটের যে মাথাগুলো সেগুলো সমতল কেন। উনি বলেন যে সামুদ্রিক তরঙ্গের ক্ষয়কার্য হয়েছে সেই সময়, এবং ফলে শীর্ষদেশগুলো এই ক্ষয়কার্যে সমতল আকার ধারণ করেছে, এবং পরবর্তী সময়ে সমুদ্র বক্ষ যত বিস্তৃত হয়েছে তত ওই সামুদ্রিক শৈলশিরা থেকে গায়োটগুলি ক্রমশ দূরে গভীর সমুদ্রে স্থানান্তরিত হয়েছে। এবার এর থেকে বোঝা যায় যে সমুদ্র বক্ষ ক্রমশ বিস্তৃত হয়েছে। নেক্সট, শৈলশিরার উভয় দিকে একই ধরনের শিলার অবস্থান। দেখা যায় যে শৈলশিরা থেকে উভয় দিকে সম দূরত্বে একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত শিলার অবস্থান লক্ষ্য করা যায়। এর থেকে বোঝা যায় যে শৈলশিরা অঞ্চলগুলি থেকে লাভা উদগীরণের মাধ্যমে কিন্তু সমুদ্রতল বা সমুদ্র বক্ষ ক্রমশ বিস্তৃত হয়েছে। নেক্সট, মহাসাগরের উভয় দিকে উপকূল ও মহীঢালের আকৃতি, এটিও গুরুত্বপূর্ণ। এটা আমরা পরবর্তীতেও পড়ব মহিষঞ্চরণ মতবাদ পড়ার সময়, যে মহাসাগরের উভয় দিকে মহাদেশগুলির যে উপকূল ও মহীঢালের আকৃতি দেখে বোঝা যায় যে অঞ্চলগুলি একসময় একই স্থানে অবস্থিত ছিল, এবং সমুদ্রতল সৃষ্টি হয়ে যখন ক্রমশ প্রসারিত হয়েছে, ক্রমশ মহাসাগর উপকূল ও মহাদেশগুলি, মহীঢালগুলি ক্রমশ একে অপরের থেকে দূরে সরে গেছে, যেহেতু সমুদ্র বক্ষ বিস্তৃত হয়েছে। তাই দেখা যায় যে মহাসাগরের উভয় দিকে যে সমস্ত উপকূলীয় অঞ্চল আছে সেখানে একই ধরনের জীবাশ্মের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে এগুলো একসময় কাছাকাছি ছিল, এবং পরবর্তীতে সেগুলো সমুদ্র বক্ষ বিস্তারের সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে। এটিও সমুদ্র বক্ষের বিস্তৃতির ধারণাকে সমর্থন করে। নেক্সট হলো আমাদের শেষ পয়েন্ট হলো JOIDES, জয়েন্টস এর প্রমাণ, জয়েন্ট ওশেনোগ্রাফিক ইনস্টিটিউটস ফর ডিপ আর্থ স্যাম্পলিং। এই ক্ষেত্রে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান 1968 সালে গভীর সমুদ্রে খনন প্রকল্প করে। এই গভীর সমুদ্রে খনন প্রকল্প, এই প্রকল্পই জয়েটস নামে পরিচিত, যেটি এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে উন্নত মানের অত্যাধুনিক মানের জাহাজ, গ্লোমার চ্যালেঞ্জার নামক একটি জাহাজের সাহায্যে সমুদ্রের তলদেশে বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করা হয়। দেখা যায় যে বিশ্লেষণ করে দেখা যায় বিভিন্ন অঞ্চল, যে উত্তর আটলান্টিকে মাত্র 2 কিলোমিটার গভীরতায় তীব্র তাপ প্রবাহ, ম্যাগমা চেম্বারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইভাবে বিভিন্ন দেখা যায় যে এছাড়া শৈলশিরা বরাবর ম্যাগমার উদগীরণ, শৈলশিরা থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ক্রমশ শিলাস্তরের বয়স বৃদ্ধি পাওয়া বা সমুদ্র সঞ্চয়ের গভীরতা বৃদ্ধি পাওয়া ইত্যাদি বিষয়ে অনুসন্ধান করা হয়, এবং এর থেকে প্রমাণিত হয় যে শৈলশিরা অঞ্চল থেকে ক্রমশ দুদিকে সমুদ্র বক্ষ ক্রমশ বিস্তার লাভ করছে। এইভাবে কিন্তু বিভিন্ন প্রমাণ পাওয়া গিয়েছে যা সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণাকে সমর্থন করে। তাহলে আমরা আজকে এটুকুই আলোচনা করছি। আবার পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।